বিশ্ব বাংলায় আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। চিকিৎসার উদ্দেশ্যে তেহরানে গিয়ে যুদ্ধাবস্থার মাঝে বিপাকে পড়েছেন প্রায় 20 জন বাংলাদেশি রোগী। কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য ইরানে যান তারা। কুয়েতে শ্রমিক ভিসা প্রক্রিয়া সহজীকরণ করেছে দেশটির সরকার। বাংলাদেশি সহ যাচ্ছেন অনেকে দেশের নাগরিকরা। দালাল চক্র থেকে সতর্ক থাকার আহ্বান। এবং চীনে বিদেশি শিক্ষার্থীদের আগমন বাড়ছে। গবেষণা সহ সরকারি ও বেসরকারি স্কলারশিপের ফলে সহজলভ্য হয়েছে বিভিন্ন প্রোগ্রাম। শিরোনাম শুনছিলেন, চলুন বিস্তারিত খবরে। বাংলাদেশ থেকে প্রায় 20 জন চিকিৎসার উদ্দেশ্যে তেহরানে এসে আটকা পড়েছেন। মূলত এসব বাংলাদেশি কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য ইরানে এসেছিলেন। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ওয়ালিদ ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, তেহরানে আসার পর থেকে তারা শহরের বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। গত শুক্রবার ইরান ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর তাদের হাসপাতাল এলাকায় অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। ওয়ালিদ ইসলাম জানিয়েছেন, এ সময় হাসপাতাল নিরাপদ হবে ভেবেই আমরা এই পরামর্শ দিয়েছিলাম, কিন্তু গত পরশুদিন হাসপাতালেই আক্রমণ হয়েছে। এই ঘটনায় রোগীদের সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি আরও জানান, এসব বাংলাদেশিকে শান্ত করার জন্য সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। কিভাবে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায় সেই চেষ্টা চলছে। কিছুদিন ধরে কুয়েতে শ্রমিক ভিসা পেতে প্রক্রিয়া সহজীকরণ করে দিয়েছে দেশটির সরকার। অন্যান্য দেশের নাগরিকদের মতো বাংলাদেশি নাগরিকরাও শ্রমিক ভিসায় কুয়েতের শ্রমবাজারে আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে বেশি যাচ্ছেন। তবে প্রবাসী বাংলাদেশিরা বলছেন, ভিসা সহজে পাওয়া গেলেও খরচ অনেক বেশি, আর এর জন্য প্রবাসীরা দায়ী করছেন এক শ্রেণীর দালাল চক্রের। কুয়েত প্রতিনিধি আহজ জুবেদের প্রতিবেদনে বিস্তারিত। 2007 সাল থেকে স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশিদের জন্য কুয়েতের ভিসা পাওয়া যাচ্ছিল না। সেক্ষেত্রে বিশেষ অনুমোদন নিয়ে ভিসা পেতে হতো বাংলাদেশি নাগরিকদের জন্য। ফলে ভিসা বিক্রেতারা এই অজুহাতে ভিসার মূল্য অনেক গুণ বাড়িয়ে বিক্রি করেন। 2007 সালের আগে কয়েক বছর বাংলাদেশি নাগরিকদের জন্য কুয়েতের ভিসা পুরোপুরিভাবে বন্ধ ছিল। 2007 সাল থেকে এক যুগের বেশি সময় ধরে বিশেষ অনুমোদন নিয়েই বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া যাচ্ছিল। যদিও এটি ছিল সীমিত ক্যাটাগরির ভিসা, সে সময় আহলি সন্নামের ভিসা একেবারেই পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে সহজ প্রক্রিয়া সম্পন্ন করেই বাংলাদেশিদের জন্য সব ক্যাটাগরির ভিসা অনায়াসে পাওয়া যাচ্ছে। প্রবাসী বাংলাদেশি সোশ্যাল অ্যাক্টিভিস্ট আব্দুস সালে বলেন, মূলত কুয়েতের শ্রমিক ভিসার নির্দিষ্ট কোনো মূল্য নেই, যদি কোনো কোম্পানি তাদের নিজস্ব প্রয়োজনে ভিসা প্রদান করে থাকে। মনে করেন আপনি কোনো কোম্পানিতে কাজ করেন, সেখানে আপনি আপনার কফিল থেকে বা মন্দুব থেকে একটা ভিসা নিলেন আপনার পরিবারের বা আত্মীয় স্বজনের জন্য, আর কোম্পানিকে বললেন যে আপনাকে টিকিট সহকারে দিতে, তখন আপনাকে সে টিকিট সহকারে দিবে। আব্দুস সালে বলেন, কুয়েতের ভিসা পেতে প্রসেস খরচ ও দূতাবাস কর্তৃক সত্যায়ন খরচের বাইরে কোনো খরচ নেই। তবে শ্রমিক ভিসায় বিদেশে আসার পর নিয়োগকর্তা 250 দিনারের মতো আরো খরচ করে থাকেন ওয়ার্ক পারমিটের জন্য। 3 দিনার মিনিস্ট্রি স্টাম্প লাগবে, আর বাংলাদেশ এম্বাসি লাগবে 3 দিনার খারেজি করাইতে, সত্যায়িত করাইতে। এই হলো 6 দিনার খরচ। আর টিকিট দিলে আপনার শুধু মেডিকেল খরচটা লাগবে, আর কিছুই লাগবে না। সোশ্যাল এই অ্যাক্টিভিস্ট বলেন, 6 দিনারের ভিসা দালালদের হাত বদলের মাধ্যমে 2000 থেকে 2200 কুয়েতি দিনার, যা বাংলাদেশি মুদ্রায় 8 থেকে 9 লাখ টাকায় গিয়ে ঠেকেছে। এখন আপনি যদি এই ভিসা নিয়ে ব্যবসা করেন, যে এখান থেকে একটা ভিসা নিলেন, সেখানকার কফিল অথবা মন্দুপরে কিছু প্রলোভন দিয়ে যে আমাকে একটা ভিসা দেয়, যেখানে আপনি বাইরে বিক্রি করলেন, তাকে আপনি কিছু প্রলোভন দিলেন, বাইরে আপনি বিক্রি করলেন, তখন ভিসার দাম কিন্তু এক লাফেই 2200-তে চলে যাচ্ছে। আর যদি কেউ সরাসরি কোম্পানিতে নিয়ে আসে, তার নিজের লোক মনে করে, যদি টাকা পয়সার অর্থের লোভ না করে, তাহলে তার খরচটা হবে শুধু মেডিকেল খরচ অথবা টিকেটের খরচ। দ্যাটস ইট। সম্প্রতি কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন একাধিকবার ভিসা ইস্যু নিয়ে কথা বলেছেন। সে সময় রাষ্ট্রদূত কুয়েত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় শ্রমিক ভিসার মূল্য সহনশীল পর্যায়ে রাখতে পরামর্শ দেন। এমনকি ওই সভায় ভিসার মূল্য 4 থেকে 5 লাখ টাকার মধ্যে নির্ধারণ করে দেন রাষ্ট্রদূত। কুয়েতে আসার জন্য যে ইচ্ছুক যারা বাংলাদেশি আছেন, এবং অনুগ্রহপূর্বক দালালের মাধ্যমে আসবেন না। আমাদের যে পদ্ধতি যেটা আছে বয়সের মাধ্যমে, সেটা হচ্ছে যে আপনার নির্ধারিত পদ্ধতি, এর মাধ্যমে আসার জন্য আপনাদের অনুরোধ করব। রাষ্ট্রদূত বলেন, এসব বিষয়গুলো দেখে না আসার কারণে অনেকেই ভিসা দালালদের দ্বারা প্রতারিত হচ্ছেন। আহজুবেদ, বাংলা টিভি, কুয়েত। প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির মিশেলে গড়া
বা গড়ে ওঠা অনন্য একটি দেশ চীন। দেশটির শুধু পর্যটকদের জন্য নয়, বরং উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের কাছেও দারুণ জনপ্রিয়। সাম্প্রতিক বছরগুলোতে চীনে বিদেশি শিক্ষার্থীদের আগমন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা দেশটির বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে আধুনিক গবেষণার সুবিধা এবং সরকারি ও বেসরকারি স্কলারশিপ প্রোগ্রামের সহজলভ্যতার কারণে সম্ভব হয়েছে। সম্প্রতি বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের আওতায় নতুন প্রোগ্রাম চালু করেছে দেশটি, যেখানে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ দেবে। মাহমুদ রুবেলের প্রতিবেদন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের চীন সরকার সহ দেশটির বিশ্ববিদ্যালয়গুলো নানা ধরনের আকর্ষণীয় স্কলারশিপ প্রদান করে থাকে। চীনের মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের অর্থায়নে তেমনই একটি স্কলারশিপ হচ্ছে মফকম স্কলারশিপ। বাংলাদেশি শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় ভেদে আবেদনের সময়সীমায় ভিন্নতা রয়েছে। এই স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে চীনের 26টি প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে 1 অথবা 2 বছর মেয়াদী স্নাতকোত্তর এবং 3 বছর মেয়াদী পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে চীন সরকার। সুযোগ সুবিধার মধ্যে রয়েছে সম্পূর্ণ টিউশন ফি প্রদান, স্নাতকোত্তরের জন্য বছরে 36,000 ইউয়ান বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 6,04,031 টাকা ভাতা, পিএইচডিতে 48,000 ইউয়ান বা বাংলাদেশি টাকায় প্রায় 8,06,175 টাকা ভাতা, স্থানান্তর ভাতা হিসেবে এককালীন 3,000 ইউয়ান প্রদান, বিনামূল্যে ক্যাম্পাসে আবাসন সুবিধা সহ বই, ট্রেনিং সামগ্রী, গবেষণা সহায়তা, মেডিকেল ইন্স্যুরেন্স এবং চীনে যাতায়াতের বিমান টিকিট প্রদান করবে। আবেদনের যোগ্যতা হিসেবে বলা হয়েছে সরকারি কর্মচারী, রিসার্চ ফেলো এবং ব্যবস্থাপনা খাতে 3 বছর কাজ করা এবং ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করা অভিজ্ঞ প্রফেশনালরা আবেদন করতে পারবেন। বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স 45 বছরের কম হতে হবে এবং IELTS স্কোর 6 থাকতে হবে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। যুক্তরাজ্যে বিভিন্ন পেশায় বাঙালি কমিউনিটির উল্লেখযোগ্য সংখ্যক অংশগ্রহণ থাকলেও পুলিশি পেশায় তুলনামূলক কম। তাই বাঙালি কমিউনিটির মেধাবী ছেলে মেয়েদের আগ্রহী হওয়ার আহ্বান জানান ওয়েস্ট মিডল্যান্ডের মুসলিম পুলিশ সদস্যরা। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানিয়েছেন, ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের হেডকোয়ার্টারে মুসলিম পুলিশদের এই পুনর্মিলনী অনুষ্ঠানে একথা বলেন তারা। ইমাম মোহাম্মদ আসাদ MBE এর সঞ্চালনে উপস্থিত ছিলেন মাল্টি ফেইথ চ্যাপলেন্সের লিড ও ওয়েস্ট মিডল্যান্ডসে পুলিশে কর্মরত বাঙালি পুলিশ কর্মকর্তা খাদিজা সুলেমান, ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের ক্রাইম কমিশনার সাইমন ফস্টার, পুলিশের চিফ কনস্টেবল ক্রেইগ গিল্ডফোর্ড, ফায়ার সার্ভিসের হেড অফ ডেভেলপমেন্ট মার্ক হুডসন, অ্যাম্বুলেন্স সার্ভিসের সহকারী চিফ অফিসার ক্রেইগ কোক, পাকিস্তান দূতাবাসের কনসুল জেনারেল বুখতাওয়ার মীর, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি জয়নাল ইসলাম ও পাকিস্তানি প্রেস ক্লাব ইউকের সেক্রেটারি ইরফান তাহের। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকবে। ইতালির ভেনিসে প্রবাসী সংগঠন গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী, বিদেশের মাটিতে স্বদেশীদের মিলন মেলা। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। ইতালির ভেনিসে প্রবাসী সংগঠন গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কর্মব্যস্ত জীবনের মাঝেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবার পরিজন সহ এতে মিলিত হন প্রবাসী বাংলাদেশিরা। ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানিয়েছেন, স্থানীয় একটি অভিজাত রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রহমান সানার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সম্পাদক আমানুর রহমান। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা AKM মাহবুবুর রহমান, শাহাবুদ্দিন আহমেদ, হাবিব রহমান, বাতির আহমেদ, সাধারণ সম্পাদক সানি আলী, নাজমুল হোসেন, রুজেল আহমেদ, ফয়েজ আহমেদ, রাজন আহমেদ, আলামিন ও আওলাদ হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলা প্রেস ক্লাব ভেনিসের সভাপতি মাকসুদ রহমান ও তানভীর আহমেদ। এ সময় সঙ্গীত পরিবেশন করেন, সবাইকে আনন্দে মাতিয়ে রাখেন আমন্ত্রিত শিল্পী ফাতেমা রহমান নাসরিন। লেবাননে সোহান লামিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শিরোপা জয় করেছে ইয়ংস্টার স্পোর্টিং ক্লাব। তারা ট্রাইবেকারে আয়না রোমানি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। লেবানন থেকে বাবু সাহা জানান, বৈরুতের আল আসাস মাঠে অনুষ্ঠিত হয় এই খেলা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুলাইমান গনি। সঞ্চালনায় ছিলেন রফিকুল ইসলাম। টুর্নামেন্টের সেরা গোলদাতা ও ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন বিজয়ী দলের শাকিল আহমেদ ও মোহাম্মদ জামাল।
পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ সবার হাতে পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টের সার্বিক আয়োজনে ছিলেন প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম, সোহানুর রহমান, উজ্জ্বল গাজী ও মোহাম্মদ মনির। যশোরের অভয়নগরে কুয়েত প্রবাসী হাসান শেখ হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। বিচারের দাবিতে মঙ্গলবার সিদ্ধিপাশা ইউনিয়নবাসীর ব্যানারে নাউলি বাজারে বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় হাসানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, নিহতের বড় ভাই এস.এম. মুন্না শেখ, সাবেক চেয়ারম্যান এম.জি. সরওয়ার ফারাজি, উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক শরীফ বেলাল হুসাইন ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. ইয়ার আলী সহ অন্যান্যরা। উল্লেখ্য, গত 15 জুন নাউলি গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে কুয়েত প্রবাসী হাসান শেখকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সব শিরোনাম জানাব। চিকিৎসার উদ্দেশ্যে তেহরানে গিয়ে যুদ্ধাবস্থার মাঝে বিপাকে পড়েছেন প্রায় 20 জন বাংলাদেশি রোগী। কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য ইরানে যান তারা। কুয়েতে শ্রমিক ভিসা প্রক্রিয়া সহজীকরণ করেছে দেশটির সরকার। বাংলাদেশি সহ যাচ্ছেন অনেকে। দেশের নাগরিকরা দালাল চক্র থেকে সতর্ক থাকার আহ্বান। চীনে বিদেশি শিক্ষার্থীদের আগমন বাড়ছে। গবেষণা সহ সরকারি ও বেসরকারি স্কলারশিপের ফলে সহজলভ্য হয়েছে বিভিন্ন প্রোগ্রাম। এবং ইতালির ভেনিসে প্রবাসী সংগঠন গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী, বিদেশের মাটিতে স্বদেশীদের মিলন মেলা। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।